কোম্পানির প্রাপ্য টাকা নিয়ে হেনস্থার অভিযোগ হেলথ ক্লাবের কর্ণধার সোমা মুখার্জির বিরুদ্ধে। অভিযোগ করেছেন রিলায়েবল কমার্শিয়াল কোম্পানির কর্ণধার অমলেন্দু ঘোষ। সমস্ত অভিযোগ অস্বীকার করে সোমা মুখার্জি জানান, তার বিরুদ্ধে করা অভিযোগের সঠিক প্রমাণ দিতে না পারলে রিলায়েবল কমার্শিয়াল কোম্পানির কর্ণধার অমলেন্দু ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা করবেন তিনি। ব্যবসায় শ্রীবৃদ্ধি করানোর নামে কোম্পানির প্রাপ্য টাকা নিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে সোমা মুখার্জি নামের এক মহিলার উপর। অভিযোগটি করেন রিলায়েবল কমার্শিয়াল কোম্পানির কর্ণধার অমলেন্দু ঘোষ। তিনি নানান রকম অভিযোগ করেন সোমা মুখার্জির বিরুদ্ধে। এর পাল্টা সোমা মুখার্জি বলেন, রিলায়েবল কমার্শিয়াল কোম্পানি নতুন শুরু হওয়ার পর সিকিউরিটি ও হাউসকিপিং প্রদানের আর্জির জন্য তার কাছে আসেন অমলেন্দু। বারংবার তাকে চাপ দেওয়া হয় তার হাসপাতালে সিকিউরিটি রাখার জন্য। প্রথমে তিনি তার একটি হাসপাতালে রিলায়েবল কমার্শিয়াল কোম্পানির আর্মস সহ দুটি গার্ড নেন এবং রাতে নিরাপত্তার জন্য রাখেন। অন্য হাসপাতালে একজন সিকিউরিটি গার্ড শুধুমাত্র দিনের জন্য রাখা হয়। বেশি বেতন হওয়ায় এপ্রিল মাস থেকে আর্মস ছাড়া সিকিউরিটি গার্ডদের পাহারায় রাখেন তিনি। সেপ্টেম্বর মাস থেকে তার অর্থনৈতিক সংকট চলার জন্য বেতন দিতে পারেন না সোমা মুখার্জি। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বেলগোরিয়া ব্রাঞ্চের ট্রাস্টেড অ্যাকাউন্টে তার নামে সমস্যা হয়। তার ট্রাস্টেড অ্যাকাউন্টে অরুণাভ নামের এক চেক লেখা হয়। টেকনোলজিক্যাল সমস্যার জন্য এই চেক বাউন্স হয়ে যায়। তবে তিনি পরের দিন ফোনপেতে টাকা প্রদান করেন। এছাড়াও তিনি বলেন, হাসপাতালে গিয়েও টাকা আনা হয়েছে। তিনি দাবি করেন তাদের সাথে প্রথম দেখা হওয়ার সময় একটি ব্রোশিও আনেন। সেখানে কোম্পানির মেডিকেল অ্যাডভাইজার হিসেবে তিনি তার ছবি দেখতে পান। তাদের কোম্পানি থেকে 1 লাখ টাকা লোন নিয়ে বাকি অর্থ পূরণ করার জন্য। যখন লোনের অর্থ শেষের দিকে, তখন কোম্পানির তরফ থেকে নোয়াপাড়ার থানায় সোমা মুখার্জির নামে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ করার প্রধান কারণ, যখন টাকা চাইতে তার হাসপাতালে তারা গিয়েছিলেন তখন নাকি সোমা মুখার্জি তাদের মারধর করেন। সোমা মুখার্জি অভিযোগ করেন তাদের মারধর করার তারিখ ও সময় উল্লেখ নেই অভিযোগপত্রে। তার প্রশ্ন, সঠিক সময় ও তারিখ কেন উল্লেখ করা হচ্ছে না? প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, তার হাসপাতালে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হোক। তার নামে সকলের কাছে গুজব ছড়ানো হচ্ছে। এক সংবাদ মাধ্যমের মাধ্যমে অমলেন্দু দাবি করেছেন, সোমা মুখার্জির কাছ থেকে তিনি 6 লাখ টাকা পান। প্রশাসনের কাছে সোমা মুখার্জি দাবি করেন 6 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা তার লোনের টাকা। তাহলে কি বাকি 5 লাখ টাকা সিকিউরিটি গার্ডের বেতন? এমনকি থানায় অভিযোগ চলাকালীন তিনি তাদের টাকা পরিশোধ করেছেন। আইও এর কাছে গিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন, সিকিউরিটি গার্ডের বেতন পরিশোধ করা হয়েছে এবং বাকি 1 লাখ টাকার লোন 10ই মার্চের মধ্যে পরিশোধ করবেন বলে লিখিত জানিয়েছিলেন আইও এর কাছে। তিনি হুমকি দেন, যদি 6 লাখ টাকার হিসেব তারা না দিতে পারে তাহলে তিনি মানহানির মামলা করবেন। তার বিরুদ্ধে দাবি ওঠে তিনি নাকি তাদের ভয় দেখিয়েছেন। এর প্রেক্ষিতে সোমা মুখার্জি বলেন, তিনি কোনো দলের নেতা নেত্রী নন। একজন কর্মী হিসেবে তিনি কিভাবে ভয় দেখাবেন? अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं। है ना ये अच्छी बात? अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टैक्ट कीजिए। मिलते हैं। দেখুন, প্রথমেই আপনাদের চ্যানেলকে ধন্যবাদ। সব থেকে বড় কথা হচ্ছে রিলায়েবল কমার্শিয়াল সিকিউরিটি যেটা আছে, অমলেন্দু বাবু আমার কাছে আসেন প্রতিবাধ্য, একজন আমার ওয়েল উইশার দাদা, তাকে নিয়ে যে তার এই কোম্পানি নতুন ফর্ম করেছে, তাকে
মানে সিকিউরিটি গার্ডের কিছু এজেন্সি পাইয়ে দেওয়ার, মানে যাতে আমি কোনো হসপিটাল বা ইয়েতে, তো আমার তো সেরকম জানাশোনা থাকলেও আমি দিইনি। তো উনি আমার হসপিটালে বারংবার বলে তুমি সিকিউরিটি রাখো, তো আমি তখন আমার একটা হসপিটালে, প্রথমে দুলালী শিশু হসপিটালে ওনার দুটো কন্ট্রাক্ট করে দুটো গার্ড আমি প্রথমে আর্মস নিয়ে করা হয়, তার 22,000-23,000 টাকা মাইনে বলে আমি 1 মাস রেখে তার প্রমাণও আমার কাছে আছে, এভরিথিং আমার প্রমাণ আছে। তো দিয়ে তাকে আমি বলি না, আমি এতটা এফোর্ড করতে পারবো না, আর্মস চলে যাক, আপনি এমনি নর্মাল সিকিউরিটি দিন। তো নর্মাল সিকিউরিটি উনি এপ্রিল মাস থেকে আমাকে দেন, এপ্রিল মাস থেকে উনি ক্যাশে পেমেন্ট আমার থেকে নেন। কিন্তু আমার একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয় সেপ্টেম্বরের থেকে, তখন থেকে আমার একটু প্রবলেম হচ্ছিল, আমি ওকে দিতে পারিনি। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বেলঘরিয়া ব্রাঞ্চে আমাদের ট্রাস্টের যে অ্যাকাউন্ট, সেই ট্রাস্টের অ্যাকাউন্টে আমার নামের কিছু সমস্যার জন্য আমার ট্রাস্টির নাম বরুণাভ তাঁতির নাম যায় চেকে। তো ম্যানেজার বলে না, বরুণাভ তাঁতির নাম দিল, আপনার প্রবলেম নেই, আপনি চেক দিন। আমি দিয়েছি, কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য সেটা বাউন্স হয়, ঠিক যেদিনই বাউন্স হয় তার পরের দিনই কিন্তু আমি ফোন পেতে ওনাকে সেই অ্যামাউন্ট আমি দিয়ে দিই। তো এটা নিয়ে ইস্যু হওয়ার কথা নয়। তারপরে উনি আমার হসপিটালেও গিয়ে টাকা আনেন, এবং হ্যাঁ, এবার আমার কাছে যখন ওনারা প্রথম আসেন তখন ওনারা একটা ব্রোশিওর নিয়ে আসেন। ব্রোশিওরে হঠাৎ করে দেখি আমার একটা ছবি ওনাদের যে কোম্পানির প্রোফাইলে, এবং আমি নাকি মেডিকেল অ্যাডভাইজার। উইদাউট আমার কোনো ইনফরমেশন না নিয়ে আমাকে মেডিকেল অ্যাডভাইজার করা হয়। ঠিক আছে, চলো ভাই, কাজ করছি, দুজনে মিলে করি। তা আমি এবার তারপর ওই সিকিউরিটি গার্ডের পেমেন্ট আমি দিই, এবং আমার কাছে প্রত্যেকটা যে ইউপিআই ট্রানজাকশন হয় তার প্রমাণ আছে। এরপরে যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, আমি দিতে পারছিল না, উনি আমাদের গুলো কি হয়েছে, তা আমি বললাম, আমি যেহেতু মেডিকেল অ্যাডভাইজার, উনি বললেন তুমি এখান থেকে 1 লাখ টাকা লোন নিয়ে তুমি বাকিটা সারো। সেই লোন আসে কোঅপারেটিভ ব্যাংক থেকে। এবার যখন দিতে পারছি না, প্রায় অর্ধেক শেষ হয়ে এসেছে, তখন উনি হঠাৎ করে আমার নামে গিয়ে একটা নোয়াপাড়া থানায় কেস করে ব্যারাকপুর কমিশনারে করেন কেন? তার ব্যাপার হচ্ছে যে আমি নাকি ওনাকে, আর আজ বরুণাভ তাঁতি আমার কাছে নাকি হসপিটালে টাকা চাইতে গেছিল, আমি মারধর করি। আমার হসপিটালে সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু ওই স্পেসিফিক ডেট কবে মারধর করি, কোন টাইমে, স্পেসিফিক ডেট কিন্তু ওই যে কমপ্লেন লেটারটাতে আছে লেখা নেই। বরুণাভ তাঁতি 2 মাস আগে আমার মানে অন্য হসপিটালে জয়েন করে। আমি হসপিটালে কন্টিনিউয়াস থাকি না, আমার কলকাতায় বিভিন্ন কাজ থাকে, তারপর যাই। আমি জানতে চাই ডেট আর টাইম, যে আমি ওনাকে কবে মারধর করেছি। আমি যদি ওনাকে মারধর করেই থাকি তাহলে স্পেসিফিক ডেট থাকবে, উনি ডেটটা চিঠিতে বসালেন না কেন, টাইমটা বসালেন না কেন যে আমি ওনাকে মারধর করেছি। আমার হসপিটালে সিসিটিভি ফুটেজ আছে, আমি প্রশাসনকে বলবো সিসিটিভি ফুটেজটা ওনারা যাতে চেক করেন যে আমি কবে মারধর করেছি। এবং আমার প্রশাসনিক স্তরে যেখানে জানাবার দরকার আমি জানিয়েছি। এবং আমার নামে বিভিন্ন রকম ভাবে মানুষের কাছে একটা রিউমার ছড়ানো হচ্ছে, বেশ কিছু রিউমার আমার কানে এসেছে, সেগুলো ছড়ানো হচ্ছে। এইটা বন্ধ হওয়া দরকার। এবং আমি আপনার উনি যেমন সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে বলেছে উনি আমার থেকে 6 লাখ টাকা পান, আমি আপনাদের সাংবাদিকদের এবং প্রশাসনের কাছে প্রশ্ন রাখবো যে তাহলে উনি সিকিউরিটি গার্ডের মাইনে হিসাবে আমার কাছে কত টাকা ডিমান্ড করেছেন, আপনারাই বলে বুঝুন। যদি আমার 1 লাখ টাকার লোন, বাকি 5 লাখ টাকা তাহলে সিকিউরিটি গার্ডের মাইনে কত টাকা করে হয়? আমার 3জন সিকিউরিটি গার্ড মোটে ছিল। বাদুরিয়ায় খালি দিনের সিকিউরিটি গার্ড ছিল। 31শে ডিসেম্বর থেকে আমি সিকিউরিটি, এবং আমি বারংবার বলেছি যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে তুমি উঠিয়ে নাও, তখন বলে না দিদিভাই সম্পর্ক যাবে, দেবেন। আমি বলেছি বাদুরিয়াতে 31শে ডিসেম্বর উনি উঠিয়ে নেন। তাহলে আপনাদের কাছে আমি প্রশ্ন করছি 6 লাখ টাকা হলো কোত্থেকে? আই নিড দ্য আনসার। 12,000 টাকা করে প্রথমে উনি বলেছিলেন 18, তবে বললো না ঠিক আছে তুমি তো মেডিকেল অ্যাডভাইজার, এটা 12 করে হোক। ঠিক আছে, আমার কাছে তার প্রুফ আছে। তা আমি বলছি 6 লাখ টাকাটা হলো কোত্থেকে? কত মাস আপনি দিতে পারেন? আমি 3 মাস দিতে পারিনি, কিন্তু আমি ওনাকে, এমনকি উনি আমার নামে যখন থানায় কমপ্লেন করেছে তার মাঝেও আমি পেমেন্ট করেছি। এবং আমি আয়োকে গিয়ে লিখিত দিয়ে এসেছি, আমার সিকিউরিটি পেমেন্ট কিন্তু ক্লিয়ার,
যে লোনটা আছে 1 লাখ টাকার লোনটা, সেটা আমি 10th মার্চের মধ্যে কমপ্লিট করে দেবো, সেটার লিখিত আয়োগকে দেওয়া আছে আমার। তাহলে আপনারাই বলুন, আমি প্রশাসনকে বলছি, আপনাদেরও বলছি, 6 লাখ উনি 6 লাখ টাকা ডিমান্ড করছে অন ক্যামেরা, সেটা আমাকে প্রুফ দেখাব। যদি প্রুফ না দিতে পারে আমি কিন্তু ওনার এগেনস্টে আমার মানহানির মামলা করতে বাধ্য হব। দেখুন, ওনার সঙ্গে আমার কোনো কথাই হয় না, আমার চ্যাট আছে, আপনারা দেখে নিতে পারেন। আর আমি ভয় দেখাবো কি? আমি তো এখন ওনার থেকে ভীত সন্ত্রস্ত হয়ে আছি যে উনি চারিদিকে যা বলে বলে বেড়াচ্ছেন আমার নামে রিমার। আজকেও আমি প্রশাসনিক বিভিন্ন স্তরে আমার এই একটা মহিলার যে একটা এবং দেখুন, কাজ করতে গেলে সমস্যা আসবেই, তাহলে সমস্যাটাকে কাটিয়ে উঠতে হবে, কিন্তু উনি যে রিউমার গুলো ছড়াচ্ছেন এটা বন্ধ হওয়া দরকার। রাজনৈতিক পরিচয়, আমি তো কোনো নেতা নই, নেত্রী নই, সামান্য কর্মী কিভাবে ভয় দেখাবে বলুন? সেটা আইটি সেলের হতেই পারে। দেখুন, উনি কি করছেন ওনার মতো করে করছেন, আমি ওনাকে ভয় দেখাবাতে যাব কেন? যদি ভয় দেখাতাম তাহলে থানায় আরোর কাছে গিয়ে আমি কি টাকাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসতাম? আপনারাই বলুন। আমি যদি ওনাকে ভয় দেখাবো, তৃণমূলের নেত্রী বলছে, আমি নেত্রী নই, আমি সামান্য একজন কর্মী, তা আমি কি আয়োর কাছে গিয়ে, ওনার আয়ো যে অর্ধেন্দু বাবু আছেন, ওনার কাছে গিয়ে লিখিত দিয়ে আসবো? তাদেরকে ভয় দেখানো হলো? আপনারাই বলুন। দেখুন, এটা তোমার ব্যক্তিগত, আমি ফোরকাস্ট করব না, আপনাদের মাধ্যমেই বলছি। আমি বিভিন্ন স্তরে জানিয়েছি এই ঘটনাটা, যে আমাকে এরকম ভাবে, যখন আমি পেমেন্ট করেছি উইদিন দা পিরিয়ড, মানে যখন উনি থানায় কমপ্লেন করেছেন আমি কানে শুনেছি, তখনও যেমন ধারাবাহিকতার পেমেন্ট আমি কিন্তু করে গেছি। ওনার সিকিউরিটি পেমেন্ট ক্লিয়ার, এবং ওই যে 1 লাখ রুপিস লোনটা আছে ওটা ওনার বাকি আছে, ওটা 10th মার্চের মধ্যে আমি দিয়ে দেবো। সেই লিখিত আমি যে আমি অর্ধেন্দু বাবুকে দিয়ে এসেছি। অর্ধেন্দু মানে হচ্ছে ওনার কেসের যে আয়োগ, নোয়াপাড়া থানায়।